সদরুদ্দিন, জানো না কি হয়েছে? আয়েশা প্রেগনেন্ট, আর ওরা বিয়েও করছে। বাবাকে বলেছে আর তার অনুমতিও পেয়েছে। আরে বাবা, মাশাআল্লাহ। 2 সেকেন্ডের মধ্যে এত খবর কিভাবে পেলে? সত্যি দারুণ খবর, অনেক খুশি হয়েছি। আল্লাহ মঙ্গল করুন। আমি আসলে বিয়ে করছি। কি? আমাদের ডিভোর্স হচ্ছে। প্লিজ ভাই, 2 মিনিট পর পর স্পটলাইট কেড়ে নিও না। তাহলে আমি মামা হচ্ছি? হ্যাঁ, মেয়ে হলে মামি আর ছেলে হলে মামার কথা মেনে চলবে, ধরে নিচ্ছি। ইনশাল্লাহ মেয়েই হবে। মজা করছি, মজা 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 মজা। সবাই আছো এখানে, টেবিলে যাও তোমরা। জামাই, চলো ভেতরে যাই। তোমার বন্ধু এখনো আসছে না কেন? আসবে আসবে, যে কোনো মুহূর্তেই চলে আসবে। তোমাকে একটা ড্রিঙ্ক এনে দেবো নাকি? ডায়েট করছি। তাহলে সালাদ খাও। ওকে। ফেরিহা, কেমন আছো তুমি? বসো, এখানে বসো। উনি এলিফ চিকদেম, একজন অভিনেত্রী, টিভি সিরিজ সিনেমায় অভিনয় করে। আর ও হচ্ছে ফেরিহা, ইন্টারনেট হ্যাকিংয়ে একদম মাস্টার। মাস্টার? আরে পাগলের কথা বাদ দিন ভাই, দয়া করে বোতলের অর্ডার দিন, কষ্টে মরে যাচ্ছি। ঠিক আছে ওয়েটার। তো কিভাবে তোমাদের দেখা হলো? আসলে একদিন সন্ধ্যায় আমি গাড়িতে করে বের হয়েছি। মোস্তফার বাসার কাছাকাছি বেশ অন্ধকার পরিবেশ। মুহূর্তের মধ্যে গাড়িতে লাফিয়ে উঠল সে। প্রথমে ভেবেছিলাম একটা চোর হবে, দেখলাম সে পুলিশের হাত থেকে পালাচ্ছে। গাড়িতে লাফিয়ে উঠেছিলাম আর ফেস পেপারও চুরি করেছিলাম, পরে আবার সেটা ফেরতও দিয়েছি। কি করেছিলেন? চুরি করেছিলাম পেপার, বুঝতে পেরেছেন? আর তখন থেকে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। তখন থেকেই বেস্ট ফ্রেন্ড, তাই না? বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের জীবনে অনেক অ্যাডভেঞ্চার আছে। একদিন রাতে এই মাতালটা আমার বাসায় চলে এসেছে। তুমি ওইটা বলছো না? হসপিটালের কথা বলছো তুমি, তাই না? আমরা আসলে ওষুধ চুরি করতে গিয়ে যেটা করেছিলাম, মেদিন থেকে আলী, আলী থেকে ফেরিত, এখানে ওখানে, তাই না বলো? হ্যাঁ, এটাই বলছিলাম। আসলে প্রথম 2 মাস খুব কঠিন। 1 মিনিট মুখ বন্ধ তো পরের মিনিটে বমি হবে, তারপর ঘুম আসবে। আমরা কি এ বিষয়ে পরে কথা বলতে পারি, শুধু আমরা দুজন? অবশ্যই অবশ্যই। বাবা, খাওয়া শেষ হলে মুস্তফা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবে। কি বিষয় নিয়ে? ওর মুখেই শুনবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যখন সময় হবে তখন বলবো তোমাকে। তোমরা বলো তো, ডিভোর্স নিচ্ছ কেন? অনেক সমস্যা আমাদের। হ্যাঁ, আমাদের সমস্যা অনেক সিরিয়াস, অনেক মনোমালিন্য সিরিয়াস, আর অনেক ভুল বোঝাবুঝি। খাবার টেবিলেই কি এসব নিয়ে আলোচনা করতে হবে তোমাদের? আমি এই বিষয়টা নিয়ে একমত বাবা, সবারই ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। আমারও একই মত। মেলিসাকে ফোন করেছিলাম কিন্তু পাইনি। আমিও চেষ্টা করেছি, ওনার ফোনও বন্ধ রেখেছেন। কার উপর বিরক্ত কে জানে। যাই হোক, উমরান, জি বাবা। আমাকে 1 কাপ কফি দাও তো। আপনি তো তেমন কিছুই খেলেন না, আমি আরো খাবার দিয়ে যাই? বাবার ক্ষুধা চলে গেছে, আপনি কফি নিয়ে আসুন। আচ্ছা। আমাদের আসলে ওই লোকটার ছবি তোলার দরকার ছিল। আর এরপর আমার এই বন্ধুটা কি করেছে, পোশাক পরে পুতুলের মতো সাজগোজ করে, একটু খোলামেলা আর কি, বেশ মনোমুগ্ধকর। লোকটা তো প্রায় আমার কোলে লুটিয়ে পড়েছিল। তারপর ও নিজেকে সামলাতে না পেরে লোকটাকে মারলো, 1 থাপ্পড়ে মাটিতে শুয়ে দিল। ওই লোক বিবাহিত, স্ত্রীর সাথে প্রতারণা করছে। জানোই তো, বিশ্বাসঘাতককে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। মনে হলো তুমি একটু জেলাস।
ভাই আমাদের সালাদ টালাদ সবজি টবজি কিছু একটা দেন। হ্যাঁ এখন আমাকে উঠতে হবে। বসুন না, আপনাদের কথা শুনতে ভালোই লাগছে। জুলফিকার যে এত মজার লোক আমি একদমই জানতাম না। আমি তো সবসময় ওকে শুধু বন্দুক চালাতেই দেখি। আমাদের দেখা হয় জেলখানায়। আচ্ছা, আমার একটু ওয়াশরুমে যেতে হবে। তোমার এই বন্ধু খুবই সুইট। তাই না? আমি তোমাকে বলেছিলাম না ও খুব মিষ্টি একটা মেয়ে, আর সে আমার একজন বন্ধু, বুঝতে পেরেছো? প্রত্যেকেরই একজন বন্ধু থাকা দরকার। শোনো জুলফিকার, তুমি ওই মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছ। তোমরা যখন একে অপরের দিকে তাকাও চোখ জলজল করে। আচ্ছা শোনো, তুমি কি দয়া করে এভাবে কথা বলা বন্ধ করবে? আমাকে বলো তুমি, কি চলছে তোমাদের? এলিফ, আমাদের মধ্যে কিছুই চলছে না। আমার কথা কেন বিশ্বাস করো না? আমি সব বুঝেছি জুলফিকার, আমি বুঝে গেছি। আসল আদিল তোপাল ইসমাইল কারাইল না মানে কি বলছো? এটাই সত্য। 3 বছর বয়সে আদিল আমাকে ইসমাইল কারেলের কাছে দিয়েছিল। ইসমাইলকে কিডন্যাপ করেছিলাম। এরপর সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। ভেবেছিলাম আমি তাকে খুঁজে পেয়েছি, কিন্তু উল্টোটা হয়েছে। আচ্ছা উমরান, আমার একটা নাকি কুরিয়ার এসেছে, কোথায় ওটা? ওটা তো রান্নাঘরে, এনে দিচ্ছি। সেমা, তোমার কি খবর? ভালো, শুধু সেফারের জন্য কষ্ট হচ্ছে। আয়শা, দেখো, এই বাড়িটা আমার পছন্দ, কারণ এই বাড়িতে সুইমিং পুল আছে। কি এটা? মোস্তফার কাজ সম্ভবত এটা। আরে উমরান, তোমার হাতে কি এটা? কি এটা? সম্ভবত বক্স থেকে বের হয়েছে, নোংরা জিনিস। তার মুখে পুরা দাগ আছে। বলল এটা আপনার দেয়া স্মৃতিচিহ্ন। হঠাৎ করে কেন সে উদয় হলো? কি চাই সে তোমার কাছে? আয়েশা, কি হয়েছে? আয়শা, 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 এদিকে দেখো। আয়শা, কি হয়েছে? কি হয়েছে? তুমি ঠিক আছো? এদিকে, এদিকে দেখো। মা, কি হয়েছে? কি হয়েছে এখানে? আয়শা, আমার দিকে দেখো। এই বক্সটা কিসের? বক্সটা কিসের? আয়শা? মোস্তফা, যেও না, বক্সের ভেতরে তাকিও না তুমি। মোস্তফা, দেখো না।
বাবা 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 খাবারের বিলটা এখন দিয়ে দিলে ভালো হয় না? বলো ওদের। ওয়েটার, বলো ভাই, বন্ধু যেখানেই থাকো না কেন জলদি চলে এসো। কি হয়েছে? আদিল তোপা ইসমাইল কারায়েলের কাটা মাথা পাঠিয়েছে আমাদের কাছে, জলদি এসো। ইসমাইল কারায়েলের কি পাঠিয়েছে? কি হয়েছে আমার বাবার? ইসমাইল কারাইলের নাম বললে যে তুমি? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এখনই আসছি। সরি, আমাকে উঠতে হচ্ছে, একটা জরুরি কাজ পড়ে গেছে। এলিফ, পরে দেখা হবে। কি হয়েছে বলো আমাকে। আরে বাবা, বললাম তো তেমন কিছু হয়নি। ঠিক আছে, আমিও যাবো। আরে বললাম তো, তুমি সেখানে যাবে না। অবশ্যই যাবো, তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ। আরে পাগল নাকি? চলো। কি হয়েছে এখানে? আশা, তুমি ঠিক আছো? মুস্তফা, এদিকে দেখো। মুস্তফা, মুস্তফা, এদিকে দেখো। মুস্তফা, ঠিক আছো? এদিকে দেখো, এদিকে দেখো। মুস্তফা, ঠিক আছো? তুমি ঠিক আছো? ভয় পেয়েছিলাম। সেফের, তাসকাফা, সিকিউরিটিদের চেক করে দেখো, প্রয়োজন হলে সেটা আরো বাড়িয়ে দাও, ঠিক আছে? যাও। তোমরা আজ রাতে এখান থেকে কেউ কোথাও যাবে না। আয়েশা, মুস্তাফা, সঙ্গুল, সেমা, তোমরা এখানেই থাকবে। আমি যতক্ষণ অনুমতি না দেব কেউ কোথাও যাবে না, বুঝতে পেরেছো তোমরা? কাউকে আমি এটা নিয়ে যেতে বলছি। কি এটা? খারাপ কিছু হয়েছে নাকি? আমি জানি না কিছু। ওনাকে মেরে ফেলেছে নাকি? বললাম তো জানি না, কতবার বলবো? মিথ্যা বলছো তুমি, তোমার মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে। সবাই সতর্ক থাকবে। 4 জন পেছনের চত্বরে, 4 জন সামনের চত্বরে, আর 4 জন থাকবে মূল দরজায়। কেউ এই জায়গা থেকে নড়বে না। সবার কাছে যেন বন্দুক থাকে। ছাদে কাউকে রাখো, যেখানেই থাকো 24 ঘন্টা খেয়াল রাখবে। জলদি করো। ভাই, ওকে কেন আনলে? আরে ফোনে আমাকে ইসমাইল কারায়েলের নাম বলতে শুনেছে, আর সেটা ফেরিয়া, শুনে তুমি সাথে ভেতরে চলে যেও এসেছে। না। কি হচ্ছে এখানে? সরে যাও সামনে থেকে। ফেরিয়া, কি করছো এখানে? তুমি কেন এখানে এসেছো? জুলফিকারের সাথে ছিলাম আমি, ওর মুখে ইসমাইল কারায়েলের নাম শুনলাম। কি হয়েছে? তাকে মেরে ফেলেছে। কি? এখন সে কোথায়?
এইমাত্র আমরা খবর পেয়েছি। কোথায় সে? ফেরিয়া, বললাম তো তোমাকে, সে মরে গেছে। কে করেছে এটা? কিভাবে এটা হতে পারে ভাইয়া? কিভাবে সম্ভব বলো আমাকে। শেষ রাতে আয়নাতে ছবির মতো আমার মুখটা যেন আবার চেয়েছিলাম আঁকতে। বছরের গভীর রেখাগুলো ইচ্ছে মতো রং করি, রং করতে থাকি। চেয়েছিলাম আঁকতে আমি তোমার চোখের মনি, সবুজের ছলনায় উষ্ণ গ্রীষ্মকাল। হাতের তালুতে গলিয়ে পড়ে, হাতের তালুতে গলিয়ে পড়ে সব, হাতের তালুতে গলিয়ে পড়ে, গলিয়ে পড়ে সব, গলিয়ে পড়ে হাতের তালুতে, গলিয়ে পড়ে। সে আসলে কি বলতে চায় মুস্তাফা? কিসের বার্তা এটা? আমার আর আয়েশার বাচ্চা জন্ম নেবে না, সে এই কথা বলেছে। সে আরো বলেছে বাহারির সাথে কোনো রক্তের সম্পর্ক হতে দেব না। মানে কি এটার? এটার মানে হলো এটাই, দেখলেন না সে কি করেছে? সে পুরোপুরি একটা পাগল। বাবা তাকে খুঁজে শেষ করে ফেলাটা ফরজ হয়ে দাঁড়িয়েছে। ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তার মাথা কেটে ফেলেছে। কি? শোনো, ইসমাইল কারায়েলের মাথা কেটে ওই লোক এখানে পাঠিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আশাকে আমি এখন কি বলবো? সে এখনো জানে ইসমাইল কারায়েলি আদিল তোপাল, এসবের কিছুই জানে না সে। আদিল যে ওর বাচ্চার জন্য অপেক্ষা করছে এটা তাকে কোনোভাবেই জানানো যাবে না। এটা জানলে দুশ্চিন্তায় পড়বে সে। এমনিতে আজ অনেক চাপ গেছে। জানি না আমি কি করব। এভাবে এখানে বসে নিশ্চয়ই অপেক্ষা করব না, তাই না? আয়েশাকে আমরা কিছুই বলবো না। আমিও ভেবেছি, কিন্তু সে এখানে থাকতে রাজি হবে না। বলো আদিল তোপাল জীবিত, আর সে আমাদের হুমকি দিচ্ছে। প্রয়োজনে আমি কথা বলবো। ঠিক আছে, আপনি যা বলেন। বলো মোস্তফা। রেবেকা, মন দিয়ে শোনো। সিনানকে কয়েকদিন স্কুলে পাঠিও না, এমনকি বাইরেও কোথাও ঘুরতে যেও না, ঠিক আছে? ওফ, কি হয়েছে আবার? ভয় দেখিও না। শোনো, আমি তোমার বাসায় লোক পাঠিয়ে দিচ্ছি, তুমি নিজের আর সিনানের দিকে খেয়াল রেখো। মোস্তফা, তুমি আবার কি করতে যাচ্ছ? রেবেকা, যা বলছি করো, পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে। মুস্তফা, ফেরিয়ার অবস্থা খুব খারাপ। সবার একই অবস্থা। আয়শা, তোমার সাথে কিছু কথা আছে, বলাটা জরুরি, ওদিকে চলো।
2 সপ্তাহের মধ্যে আমি হাঁটতে পারবো। খুব ভালো লাগছে আমার। আর মাত্র কয়েকটা ফিজিওথেরাপি করলেই একদম ভালো হয়ে যাব। দেখো দেখো, তুমি মন ভরে দেখো। সদরুদ্দিন দিয়েছে। সে ভাবছে তার ডিভোর্স হবে, কিন্তু আসলে সেটা হবে না। কিভাবে জানলে তুমি? রাতে সঙ্গুলের কাছে গিয়েছিলাম। কি? বাড়িতে গিয়ে বলেছি তুমি ডিভোর্স দিতে পারবে না, আমাকে একা ছেড়ে দেওয়ার অধিকার কারণ নেই, সেটাও বলেছি। সেলজুক, এটা তুমি কিভাবে করতে পারো? তোমার কি মাথা ঠিক আছে? আমি এটাই করব। তোমরা কেউ আমাকে ঠকাতে পারবে না মারিয়া। শুধু তুমি অন্যকে ঠকাতে পারবে, তাই না? হ্যাঁ, অবশ্যই পারবো। যদি সঙ্গুল সদরুদ্দিনকে ডিভোর্স দেয়, বাহারি সাহেবকে আমি সব বলে দেব। তখন দেখবে সে কিভাবে তোমাদের কবর করে। আচ্ছা সেলজুক, তুমি আসলে কি চাও? তুমি অসুস্থ ছিলে, সে তোমাকে হসপিটালে নিয়ে গেছে, তোমার চিকিৎসা করিয়েছে সে। কয়েকদিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আর কি চাওয়ার আছে তোমার? হ্যাঁ, আমার আরো লাগবে মারিয়া, আরো। আমার গার্লফ্রেন্ডকে আমি ওদের হাতে তুলে দিয়েছি। আল্লাহ তোমাকে ধ্বংস করবেন সেলজুক। এই কথাটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ ক্ষমা করবেন না। ইডিয়েট। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আবার লুকিয়েছো তুমি? হ্যাঁ, লুকিয়েছি। তবে এবার এটা করেছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। আয়শা, আদিল তোপাল জীবিত। ইসমাইল কারায়াল আমাদের সবাইকে মিথ্যা বলেছিল। কিভাবে সম্ভব এটা? উনি আসলে কি চায়? এই কাজটা কি ওনার? হ্যাঁ, তার কাজ। শোনো, এদিকে তাকাও। আমরা আসলে কেউ নিরাপদ না, কেউ না। আয়শা, আয়শা, এদিকে তাকাও, দেখো। প্লিজ কথা শোনো। কিছুদিনের জন্য তুমি এখানেই থাকো। এই জায়গা অন্য সব জায়গা থেকে বেশি নিরাপদ আর অনেক সুরক্ষিত, ঠিক আছে? এদিকে দেখো, শোনো। আমাদের বাচ্চার কথাটা ভাবো, প্লিজ। আমরা এটা কিভাবে ফেস করবো মুস্তফা? আজ পর্যন্ত আমরা যেভাবে সবকিছুকে মোকাবেলা করেছি, একে অপরকে জড়িয়ে ধরেছি, আরো অনেক বেশি ভালোবেসেছি, ঠিক একইভাবেই তুমি শুধু আমাদের বাচ্চার কথাটা ভাবো, ঠিক আছে? আর কিছু ভাবার প্রয়োজন নেই। আমরা এত দুর্ভাগা কেন বলো তো? আমার ভীষণ ভয় করছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সব। দেখো, সব ঠিক হয়ে যাবে। ভয় পেও না। তোমাদের ডিভোর্স এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থগিত রাখো। বাবা, এর সাথে ওটার সম্পর্ক কি? তুমি তো দেখছোই পরিস্থিতি কেমন, তাই না? হ্যাঁ, কিভাবে আমি এই অবস্থায় আমার নাতিকে বাইরে যেতে দিই? আজ নয়তো কাল হবে। বলিনি তো হবে না, এত তাড়া কিসের তোমার? হ্যালো। হ্যালো সদরুদ্দিন, তুমি একটু দেখা করতে পারবে? একটু কঠিন হবে মারিয়া। কেন, কি হয়েছে? এদিকে অনেক গোলমাল হয়ে গেছে। আমাদের ডিভোর্সের বিষয়টা ডিলে হতে পারে। আচ্ছা, আমি সব সামলে নেব, চিন্তা করো না। সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? মন খারাপ করো না। আমি তোমাকে ভালোবাসি, তুমিই আমার বউ হবে। আচ্ছা, তাহলে পরে কথা হবে। হ্যাঁ, বাই। ও, সদরুদ্দিন সাহেবের প্রেম তো উপচে উঠছে। নতুন ভালোবাসার পেছনে পাগলের মতো ঘুরছে। সঙ্গুল ম্যাডাম, আমরা আরো কিছুদিন ম্যারিড। সেটা কেন? বাবার নির্দেশ। আদিল তোপাল যতদিন মুক্ত থাকবে সে তার নাতিকে একা ছাড়বে না। পরোয়া করি না আমি আদিল তোপালকে। হায় আল্লাহ, নিজেকে আমি সেভ করতে পারবো, চিন্তা করতে হবে না কাউকে। আচ্ছা, তাহলে নিজেই গিয়ে বলো তাকে। যাও। তুমি যাও। হায় আল্লাহ, এতে অবশ্য আমার সুবিধাই হবে। সেলজুককে আপাতত আর টাকা দেওয়া লাগবে না।
কংগ্রাচুলেশনস। শত্রুদ্দিন এখনই ডিভোর্স দিচ্ছে না। সঙ্গুল কিন্তু আসলে একটা চালাক মহিলা। আমরা দুজন মিলে যদি বিজনেস করি তাহলে একেবারে কোটিপতি হয়ে যাব, কথাটা মাথায় রেখো। এই, আহ! কি করলে তুমি এটা? ফালতু একটা মহিলা। ঠিক করেছি। তোমাকে আমি মেরে ফেলবো মারিয়া। আজ রাতে আমরা সবাই এখানেই থাকবো, তুমিও এখানেই থেকো। হ্যাঁ, মোস্তফা ঠিকই বলেছে, এখানে থেকে যাও। এখানে এত লোক থাকলে কিভাবে হবে? একটা উপায় আমরা খুঁজে বের করবো ফেরিয়া। না, আমি চলে যাচ্ছি, কেউ খুঁজে পাবে না আমাকে। চিন্তা করো না, আমি ওকে একা ছাড়বো না। থ্যাংক ইউ। ফেরিহা, ঠিক আছো তুমি? সবাইকে আমি বিপদে ফেলেছি, সবাইকে। কেমন মানুষ আমি বলো? পরিস্থিতিটা কি হয়েছে দেখো একবার। মোস্তফা, এখন থেকে তুমি এই ফ্যামিলির একটা অংশ। আগে থেকেই তুমি ছিলে। হ্যাঁ, কিছু ঘটনা আমাদের মধ্যে ঘটেছে, কিন্তু সেগুলো শেষ। আমরা একটা ফ্যামিলি, তুমিও এর অংশ। এভাবে তুমি নিজেকে দোষারোপ করো না। শোনো, লোকটাকে খুঁজে বের করব। সে তার উচিত শাস্তি পাবে, কারো সাথে আর কিছু করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ যে তোমরা আমার সাথে আছো। কেমন আছো? জানি না, একই রকম। তুমি? প্রচন্ড মাথা ব্যথা করছে। আচ্ছা, আমার ব্যাগে মনে হয় একটা ওষুধ আছে, দাঁড়াও দেখছি। আশা, আশা তুমি এটা কোথায় পেয়েছো? চেম্বারে ছিল, ভুল করে হয়তো কেউ রেখে গেছে। কে সে? জানি না, পেশেন্ট তো বেশি আসেও নি, শুধু একজন বয়স্ক লোক এসেছিলেন। সে পেশেন্ট দেখতে কেমন ছিল? বয়স্ক, সাদা খোঁচা খোঁচা দাড়ি আর কপালের একপাশে পোড়া দাগ আছে। হাঁটতেও সমস্যা হয়। ও শিট। কি হয়েছে? মোস্তফা, মোস্তফা কি হয়েছে? ফেরিহা, তুমি এত বেশি ভেবো না তো। সে তো আর তোমার আসল বাবা না। আমাদেরকে সে বড় করেছে, একসাথে আমরা অনেক সুন্দর সময় পার করেছি জুলফিকার। তার এমন মৃত্যু মানা যায় না। হ্যাঁ, ঠিকই আছে, তোমার কথা না মেনে উপায় নেই। এমন মৃত্যু আসলে কারোরই প্রাপ্য না। ভাবো যে আমার বাবাই আমার বাবাকে মেরে ফেলেছে। আচ্ছা ফেরিহা, একটু শান্ত হও, একটু শান্ত হও প্লিজ। তুমি কি আজ রাতটা এখানে থাকতে পারবে?
তুমি আমাকে একদিন বলেছিলে না তোমার কাঁধে মাথা রেখে কাঁদার জন্য? হ্যাঁ। এখন আমার সেই সাপোর্টটা দরকার জুলফিকার। তুমি পারমিশন দিলে তোমার কাঁধে মাথা রেখে কাঁদতে চাই আমি জুলফিকার। কাঁধে মাথা রাখবে? তুমি চাইলে এই কাঁধটা তোমাকে আমি কেটে দিয়ে দেব। আরো 10 জন সশস্ত্র সিকিউরিটি ডেকেছি বাবা, সাথে তাদের কুকুরও থাকবে। প্রয়োজন হলে থার্মাল ক্যামেরা অর্ডার করবো বাবা। আমি আসলে আমার নিজেকেই ধিক্কার দেই। যাই হোক, সে ভাববে আমি ভয় পেয়েছি। সে জানে না আমার জীবন নিয়ে আমার ভয় নেই, আমার পরিবার নিয়ে ভয়। তুমি যদি কোনো কিছুকে নিজের জীবনের চেয়ে বেশি মূল্য না দাও, তাহলে কাউকেই তুমি ভালোবাসতে পারবে না। ওই লোক সম্ভবত আয়শার কাছে এসেছিল। কি? একজন পেশেন্ট এসেছিল, আদিল তোপালের মতো দেখতে। সে আসলে নিজেই নিজের মৃত্যুকে ডেকে আনতে চাচ্ছে। সে বলছে বাহারে উম্মান এসো, আর আমাকে টুকরো টুকরো করে সবগুলো কুকুরের মুখে ছুঁড়ে ফেলে দাও। হ্যালো বাহারি উম্মান, ধারণা করো কে আমি? এটা কোনো কঠিন ব্যাপার না। একাই আছো? একটু দাঁড়াও। বেঁচে আছো দেখে ভালো লাগছে আদিল। খুব খারাপ লাগছিল যে তোমার মৃত্যুর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। উপস্থিতি টের পেয়েছো? হ্যাঁ, স্বাগতও জানাচ্ছি। আমার পরের শিকার কে হতে পারে? আমাকে দিয়েই শুরু করো না। না, তুমি সব শেষে। প্রথমে তোমার প্রিয়জনদের ভেতর থেকেই শুরু করা যাক। তুমি কিছুই করতে পারবে না। আমি তোমার ভেতরের গভীর কষ্ট বাহারি। তোমার সামান্য সাহস থাকলে আমার সামনে এসো। তাহলে আগামীকাল ঠিক 10টায় কায়ালিক রেস্টুরেন্টে থাকবে। ওকে, আমি থাকবো। একা এসো কিংবা তোমার বাহিনী নিয়ে এসো, কিছুই যায় আসে না আমার। আমার শক্তি আমার একাকিত্ব থেকে আসে, আমার বাহিনী থেকে আসে না আদিল। দেখা হবে। বাই দ্য ওয়ে, তোমার মেয়েটা সত্যি সুন্দর। এলিফের সাথে ভালো হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন কি করবে? কি করব আর, কিছুই জানি না। ও কিন্তু আসলেই খুব সুন্দর। হ্যাঁ জানি, চরিত্রের দিক থেকেও ভালো। তোমার চোখগুলো কি এক্সট্রা মেশিন নাকি? পৃথিবীকে আমরা শুধু এই চোখ দিয়ে দেখি না, বোঝা গেছে? হৃদয়ের চোখ দিয়ে দেখি। হুম হুম।
মা, চিঠি এসেছে। কে পাঠিয়েছে? এখানে নাম লেখা নেই। আচ্ছা, খুলে পড়ো দেখি। আমার প্রিয় স্ত্রী উমরান আর আমার প্রিয় ছেলে ঈসা। বাবার হয়তো কোনো বিপদ হয়েছে। জানি অনেক কষ্ট দিয়েছি। তোমার সামনে আর কখনো আসবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমার জন্য দোয়া করো। আমাকে ছাড়াই তোমাদের এখন চলতে হবে। উমরান, তুমি যদি তোমার জন্য কোনো উপযুক্ত লোক খুঁজে পাও তাহলে তাকে বিয়ে করে ফেলো। তাছাড়া ঈসারও তো একজন বাবার প্রয়োজন আছে। ও আসলেই একটা কাপুরুষ। ওর জন্য আমি দোয়া করব, তাই না? মোটেও করব না। আমার পেছনে যখন ছুরি নিয়ে দৌড়াচ্ছিল তখন এটা ভাবা উচিত ছিল না ওর? ক্ষমা করে দাও মা, সে তার কাজের জন্য অনুতপ্ত। অবশ্য তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো। কোথায় যাচ্ছেন উনি? সেফার, তাসকাফা, জলদি উঠো। কি হয়েছে? কোনো হামলা হয়েছে? বাবা বের হয়েছেন। কোথায় গেছেন? জানি না, ওনার সাথে কেউ নেই, একাই গেলেন। এসো এসো, জলদি জলদি এসো। চলো। কি ব্যাপার, কি হয়েছে? বাবা একাই জানি কোথায় চলে গেলেন। তোমরা কেন বাবাকে একা যেতে দিলে? ওনার নির্দেশ, কাউকে যেন কিছু না বলি। কোথায় গেলেন উনি? আমি জানি না, তবে কাল রাতে উনি কাকে যেন বলছিলেন যে আমি থাকবো ওখানে। মোস্তফা, আমার পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে ডক্টরের কাছে যেতে হবে। হঠাৎ ব্যথা করছে কেন? জানি না, খুব ব্যথা করছে। ওষুধ খেতে পারবো না, জানোই তো। আয়শা, বাইরে না যাওয়াটাই ভালো হবে। আমার না ব্যথা করছে, বুঝেছো? ঠিক আছে, আমি সালেকে ফোন করছি। বাবা, আপনি কাউকে কিছু না বলে, কাউকে সাথে না নিয়ে একা একা এভাবে কোথায় যাচ্ছেন? এই ব্যাপারে নাক গলিও না। বাবা, কেন নাক গলাবো না? সবাইকে বাইরে যেতে নিষেধ করে আপনি বের হয়েছেন যে। কাজ আছে আমার। কি কাজ বাবা? ব্যক্তিগত। ঠিক আছে, তাহলে আমরাও যাচ্ছি। কাউকেই যেতে হবে না আমার সাথে, তোমরা এখানেই থাকো।